তখন ২০১১ সাল। তখন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বেশিরভাগ দেশই চলছিল একনায়কতান্ত্রিক শাসনের আওতায়। দীর্ঘদিন ধরে একই সরকারের শাসনে ত্যক্ত জনগণের মনে একটু একটু করে ক্রোধের জ্বালানি জমা হচ্ছিল। তার প্রথম বিস্ফোরণ ঘটে তিউনিসিয়ায়। তিউনিসিয়ায় শুরু হওয়া আরব বসন্ত নামক আন্দোলন ছড়িয়ে পড়ে লিবিয়া, মিশর, ইয়েমেন, সিরিয়া, বাহরাইনের মতো দেশে। এসব দেশের শাসকদের মধ্যে যারা যারা দেশ ত্যাগ করে পালিয়ে যান তারাই প্রাণে বেঁচে যান। তবে যেসব দেশের শাসকরা ক্ষমতা ছাড়তে রাজি হয়নি সেসব দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। যেমন লিবিয়া, সিরিয়া, ইয়েমেনে গৃহযুদ্ধ তখনই শুরু হয়েছিল। লিবিয়ার দীর্ঘদিনের শাসক ছিলেন গাদ্দাফি। গাদ্দাফির আমলে লিবিয়ার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অর্থনৈতিক দিক দিয়ে ছিল অনেক উপরে। গাদ্দাফির বিরুদ্ধে তার দেশের মানুষের একাংশ যুদ্ধ ঘোষণা করে। গাদ্দাফি বিরোধী এই যুদ্ধের মদতদাতা ও সাহায্যকারী ছিল ইউএসএ। নেটোর বোম্বিংয়ে গাদ্দাফির বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। তবু গাদ্দাফি দেশ ছাড়তে রাজি হননি। অবশেষে দেশের মাটিতেই বিদ্রোহীদের হাতে নির্মমভাবে প্রাণ হারাতে হয় গাদ্দাফিকে। সেদিন পশ্চিমা রাষ্ট্রগুলো গাদ্দাফির মৃত্যুর সেলিব্রেশন করেছিল। একটা দেশের রাষ্ট্রপ্রধানকে দিবালোক রাস্তায় হত্যা করা যে মানবতা বিরোধী কাজ, সেটা তাদের মাথায় একবারও আসেনি। গাদ্দাফির মৃত্যুর ঘটনায় পুতিন বলেন, গাদ্দাফির হত্যাকাণ্ড টিভিতে প্রচারিত হচ্ছিল। ব্যাপারটি ছিল প্রচণ্ড ন্যাক্কারজনক। কিন্তু হিলারি ক্লিন্টন গাদ্দাফির মৃত্যু দেখে হাসতে হাসতে বলেছিল, উই কাম, উই সো, দেন হি ডেড। গাদ্দাফির একমাত্র দোষ ছিল তিনি পান আফ্রিকানিজমে বিশ্বাসী ছিলেন। গাদ্দাফি বলেছিলেন, দ্য ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকা ইজ দ্য হোপ। তার ইচ্ছা ছিল আফ্রিকায় ইইউ স্টাইল এর সংস্থা গড়ে তোলা। তিনি স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিলেন, যা বাস্তবায়িত হলে আফ্রিকায় পশ্চিমাদের মনোপলি ধসে পড়ত। এখন আসি সিরিয়ার কথায়। সিরিয়ার প্রতি আমেরিকার ক্ষোভ লিবিয়ার মতো তীব্র ছিল না। তাই হয়তো সিরিয়াতে প্রথমেই নেটো সরাসরি বোম্বিং করতে যায়নি। কিন্তু সিরিয়াও ছিল পশ্চিমাদের জন্য বিরাট এক কনসার্ন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মাথা ব্যথার বিরাট কারণ ছিল সিরিয়া। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ইসরায়েলের বিরুদ্ধে সুর নরম করলেও সিরিয়া ছিল সর্বদা কঠোর। ২০০৬ সালে ইসরায়েল লেবানন যুদ্ধেও সিরিয়া লেবাননে সাপ্লাই পাঠিয়েছে। এই যুদ্ধে দীর্ঘায়িত না হলে সিরিয়াও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিত। ২০১১ সালে ইসরায়েল আমেরিকা গঙ্গের সামনে এক সুবর্ণ সুযোগ এসে পড়ে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বিভিন্ন জায়গায় বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠে। আমেরিকান সরকার এসব বিদ্রোহীদের অস্ত্র, অর্থ এবং ট্রেনিং দেওয়া শুরু করে। ২০১৪ সালের দিকে আমেরিকা আসাদের অনুমতি ছাড়াই সিরিয়াতে আইএসআইএস এর বিরুদ্ধে বোম্বিং শুরু করে। ২০১৫ সালে সিরিয়ার মাটিতে আমেরিকান সৈন্যরা সক্রিয় হওয়া শুরু করে। আমেরিকা দাবি করে তাদের উদ্দেশ্য আইএসআইএস নামক জঙ্গি সংগঠনকে উচ্ছেদ করা, আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা নয়। কিন্তু সিরিয়ার শাসক আসাদ আমেরিকাকে বিশ্বাস করতে পারেননি। তিনি রাশিয়ানদের কাছে সাহায্য আবেদন জানান। ভ্লাদিমির পুতিন আসাদের ডাকে সাড়া দেন। সিরিয়ার বিদ্রোহীদের উপর রুশ বোম্বিং শুরু হয়। রুশ সৈন্যরা সরাসরি সাহায্যের জন্য সিরিয়ার মাটিতে পা রাখে। ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার উদ্দেশ্য ছিল বাশার আল আসাদকে ক্ষমতা থেকে হটানো। কিন্তু রুশ তৎপরতা দেখে ট্রাম্প বুঝতে পারেন সিরিয়াতে আর বেশি সুবিধা করা যাবে না। ধীরে ধীরে সিরিয়ার মাটি থেকে আমেরিকান সৈন্য সংখ্যা কমানো হতে থাকে। এখন ২০২২ সাল। আসাদ সিরিয়াতে পায়ের তলে মাটি ফিরে পেয়েছেন। সিরিয়ার সিংহভাগ এলাকা এখন আসাদের বাহিনীর দখলে। আর এদিকে মিস্টার পুতিন সাহেব নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছেন। পুতিনের প্রতি পূর্ণ সমর্থন দান করেছেন আসাদ সরকার, এবং এটি অস্বাভাবিক কিছু না। রাশিয়া আর সিরিয়া একই পথের প্রতীক। তাদের শত্রু একই মিলিটারি গোষ্ঠী। দুটো দেশের উপরই পশ্চিমারা কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাদের রাস্তা ভিন্ন বানানোর আর কোনো সুযোগ নেই। সিরিয়ার বেঁচে থাকার জন্য রুশ, ইরান অক্ষশক্তি ছাড়া কোনো উপায় নেই। আমেরিকানরা সিরিয়ানদের সাথে তাদের বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে। আইএসআইএস দমনের নামে আমেরিকান বোম বর্ষিত হয়েছিল বাশারের বাহিনীর উপর। যদি রুশরা সাহায্য না করত তাহলে হয়তো ট্রাম্পের আমলেই গাদ্দাফির মতো আসাদের নিতরদেহ দামাস্কাসের রাস্তায় পড়ে থাকত। আর যখনই বাশার আল আসাদের চোখে গাদ্দাফির নিতরদেহ বেশি ওঠে, তখনই হয়তো সে আনমনে রুশ বালুকের হেঁটে যাওয়া রাস্তার দিকে তাকায়। আর এই জন্যই রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ সমর্থন করেছে সিরিয়া। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন।